হিসেব গরমিল হলে শরীরে এক ফোঁটাও তেল অবশিষ্ট থাকবে না। গত ২০ বছরে হিসাব পাই টু পাই চাই আমার। ছেলের কথা শুনে দরদর করে ঘামতে শুরু করেছেন শামীম রেজা চৌধুরী। ও শেয়ারের হিসেব তো মিলবে না। ও শেয়ারের অর্ধেকের বেশি টাকা মেরে দিয়েছেন। এখন হিসাব মিলাবেন কিভাবে? এই ছেলে যে কোনোদিন নিজের শেয়ারের হিসাব চাইবে সেটা তো কোনোদিন ভাবেননি। এইসব নিয়ে তো ছেলের কখনো মাথা ব্যথা ছিল না, কোনোদিন। অনার্স শেষ করার পর সামাদ চৌধুরী নাতিকে বলেছিলেন অফিসে জয়েন করার জন্য। অফিস জয়েন করলেও কাজে বিজি থাকবে, তাতে অন্য চিন্তা ভাবনা মাথায় আসবে কম। মানসিক স্ট্রেস কমবে, কিন্তু শ্রবণ রাজি হয়নি। ওর এসব অফিস বিজনেস কিছুই ভালো লাগে না। যেমন আছে সেভাবেই থাকবে। শামীম রেজা চৌধুরী মনে মনে চাইছিলেন শোভন যেন অফিস জয়েন না করে। এই ছেলে এমনিতেই ওনাকে সম্মান দেয় না, যখন তখন মান সম্মান নিয়ে টানাটানি শুরু করে। বাড়ির সকলের সামনে তো করেই, অফিসে জয়েন করলে স্টাফদের সামনেও করবে। এতে বেজ্জতি উনি হতে এত বেজ্জতি উনি হতে চাননি। শ্রবণ বাবার দিকে তাকিয়ে বলে, হিসাব না মিললে তোকে যে কি করব তুই নিজেও জানিস না। একেবারে রাস্তায় নামিয়ে ছাড়বো। কামলা দেওয়া ছাড়া কোনো পথ খুঁজে পাবি না। হয়তো কামলা দেওয়ার জন্য বাইরেও থাকবি না। সিঁড়ির দিকে পা বাড়িয়ে থেমে যায়, স্পর্শের কাঁধে চাপড় দিয়ে বলে, থ্যাংক ইউ ভাই, বলেই চলে যায়। স্পর্শ বুঝতে পারল না শোভন ওকে ধন্যবাদ দিল কেন। ধন্যবাদ পাওয়ার মতো তো কিছুই করেনি এখন। স্পর্শ বুঝতে না পারলেও যারা বোঝার তারা ঠিকই বুঝতে পেরে গেছে। মেয়ের দুজন সকলের সামনে বেরিয়ে যায় বাড়ি থেকে, কেউ কিছুই বলতে পারে না। সামাদ চৌধুরী সোহাকে নিজের রুমে নিয়ে এসেছেন। সোহাকে বিছানায় বসিয়ে নিজেও বসেন পাশে। সোহার এক হাত মুঠো করে ধরে বলেন, শ্রবণ তোমাকে কিছু বলেছে সকালে? শুধু বলেছিল সামনে না যেতে, আর কিছু বলেনি। দুদিকে মাথা নাড়ে সোহা। সামাদ চৌধুরী বলেন, শ্রবণ তোমাকে ডিভোর্স দিতে চাইছে। ও তোমাকে এই কথা বলেনি। বললে তুমি হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু আমি চাই না তোমাদের ডিভোর্স হোক। ডিভোর্সের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেছে সোহার। সামাদ চৌধুরী আবার বলেন, শোভন ছোট থেকেই অনেক কষ্ট পেয়ে বড় হয়েছে। তুমি সব কিছুই শুনেছ। এখন আর কোনো কিছু অজানা নেই তোমার। ওর মা মারা যাওয়ার পর থেকে নিঃসঙ্গভাবেই থেকেছে এতগুলো দিন। ওকে গত ২ বছর ধরে হাজারবার বলেও বিয়ের জন্য রাজি করাতে পারিনি আমি। জেদ ধরে হোক আর যাই করে হোক, অবশেষে তোমাকে বিয়ে করেছে। গত দিনগুলো তোমার সঙ্গে একসাথে থেকেছে। আমি চাই বাকি জীবনটাও তোমার সঙ্গেই থাকুক। ও একবার তোমাকে ডিভোর্স দিয়ে দিলে বাকি জীবনে নিজের সঙ্গে আর কাউকে জড়াবে না। বাকি জীবনটা একাই কাটিয়ে দিবে। ওর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে আমি কিছুতেই মেনে নিতে পারি না। তুমি একবার যখন ওর হাত ধরেছ, আর ছেড়ো না। শ্রবণ ডিভোর্সের কথা বললে তুমি রাজি হবে না কিছুতেই। রাজি না হলে মারবে। শ্রবণ তোমার গায়ে হাত তোলে। দুদিকে মাথা নাড়ায় সোহা। তাহলে এত ভয় পাচ্ছ কেন? শ্রবণের সঙ্গী প্রয়োজন। ডাক্তার বলেছেন এভাবে একা একা থাকলে আবার মানসিক অবস্থা খারাপ দিকে যাবে। আবার স্ট্রোক করলে হয়তো মরেই যাবে। তুমি পারবে ওকে পরিবর্তন করতে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সোহা কিছু বলল না, না বলে তাকিয়ে থাকে চুপচাপ। সামাদ চৌধুরী নাতনির চুলে হাত বুলিয়ে দিয়ে বলেন, শোভন অনেক কষ্ট করেছে জীবনে। আমি চাই বাকি জীবনটা তোমাকে নিয়ে সুন্দরভাবে পার করুক। তোমরা একসাথে থাকো, একে অপরকে ভালোবেসে ভালো রাখো। তোমাদের দুজনের সুন্দর একটা সংসার হোক। সোহা চুপচাপ দাদার কথা শুনে মন দিয়ে। সামাদ চৌধুরী আরও অনেক কথা বলেন, সব শোনে সোহা। সন্ধ্যার পর শোভনের রুমে প্রবেশ করে সোহা। বিছানার দিকে তাকিয়ে দেখে শোভন চোখ বন্ধ করে শুয়ে আছে চিত হয়ে। বরাবরের মতো বুকের উপর বালিশ চেপে ধরে আছে। সোহা ধীর পায়ে ওয়াশরুমে প্রবেশ করে। দরজা লাগানোর শব্দে শোভন ঘাড় ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তাকায়। বুঝতে পারে সোহা এসেছে। ডান হাত দিয়ে চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নেয়। একটু পরেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সোহা। হাতে মুখে পানির ফোঁটা বিদ্যমান। ড্রেসিং টেবিলের সামনে টুলের উপর ভেজা টাওয়াল দলা করে রেখে দিয়েছে শ্রবণ। হেঁটে গিয়ে সে টাওয়াল হাতে তুলে নেয়। হাত মুখ মুছতে শুরু করতেই শ্রবণ গলার গম্ভীর স্বর ভেসে আসে। হঠাৎ কথা বলায় চমকে ওঠে সোহা। বিছানার দিকে তাকায়। তুই এই রুমে কেন? কোথায় যাব? তোকে নিষেধ করেছি না আমার সামনে আসবি না? এসেছিস কেন? বের হ আমার রুম থেকে। তুমিই তো নিয়ে এসেছিলে আমাকে। এখন
আমি যেতে বলছি, যা। আর কোনো দিন আসবি না আমার রুমে আর আমার সামনে। খুব শীঘ্রই ডিভোর্স পেয়ে যাবি, তারপর যাকে খুশি তাকে বিয়ে করে নিবি। আজ থেকে তুই মুক্ত। যত খুশি যেখানে খুশি উড়ে বেড়া। ডিভোর্স যখন দেবে তাহলে বিয়ে করেছিলে কেন জোর করে? শোভন আগের চেয়েও রেগে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলে, যেতে বলেছি আমার সামনে থেকে, যা। আমার সব কিছু তো এই রুমেই। গুছিয়ে নিয়ে বিদায় হওয়া আমার চোখের সামনে থেকে। তোদের সহ্য হচ্ছে না। তোকে ডিভোর্স দিতে পারলেই আমি শান্তি পাবো। তোকে দেখলেই তোর মায়ের কুকর্মের কথা মনে পড়ে। তুইও নিশ্চয়ই তোর মায়ের মতোই হয়েছিস। দ্রুত বিদায় হ আমার সামনে থেকে। শোভনের রাগারাগি মুখে টিকে থাকতে পারেনি সোহা, সেজন্য শোভনের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে এসেছে। রুম থেকে বের হচ্ছিল না বলে শোভন উত্তেজিত হয়ে যাচ্ছিল। শোভনকে উত্তেজিত করতে চায় না, তাই রুম থেকে বেরিয়ে এসেছে। শোভন যা বলবে করতে চাইবে তা থেকে এক চুলও নড়চড় হবে না, সেটা এই কয়েকদিনে খুব ভালো করে বুঝতে পেরে গেছে সোহা। একবার যখন মুখ দিয়ে বের করেছে ডিভোর্স দেবে, তখন দেবেই। এই কাজ থেকে ওকে কেউ আটকাতে পারবে না আর। স্পর্শ এসে দাঁড়ায় সোহার রুমের সামনে, ভেতরে উকি দিয়ে সোহাকে দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে। সোহা। সোহা মুখ তুলে স্পর্শর দিকে তাকায়। সোহার চোখ দুটো বেয়ে টপ টপ করে গড়িয়ে পানি পড়ছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে। স্পর্শ এগিয়ে এসে সোহার সামনে হাঁটু মুড়ে বসে। মুখ তুলে সোহার দিকে তাকায় মায়াবী দৃষ্টিতে। কন্দনরত সোহাকে দেখতে ভীষণ আদুরে লাগছে। কাঁদছিস কেন? কি হয়েছে? সোহার চোখের পানি মুছে চুপ হয়ে থাকে। ভাইয়া কিছু বলেছে? দুদিকে মাথা নাড়ে সোহা। এত মন খারাপ করে কি হবে? আমাদের ভাগ্যটাই এমন রে। কাঁদিস না আর। সোহা স্পর্শের মুখের দিকে তাকিয়ে আছে। দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। ভালোবেসেছিলাম তোকে, কিন্তু তুই তো আমার কপালে নেই। ভালোবাসার অনুভূতি ভুল মানুষের জন্য কেন জন্মায়? আমরা যাকে নিজের জীবনে একান্ত আপন করে পাবো না, তাদের জন্যই কেন এই মায়া জন্ম নেয়? স্পর্শ একটু থামে, লম্বা একটা শ্বাস টেনে নিয়ে আবার বলে, ভাইয়া উপর থেকে নিজেকে যেমন দেখাক, ভেতর থেকে অনেক ভালো একজন মানুষ। তোকে অনেক ভালো রাখবে, ভালোবাসবে। আমার ভাইয়াকে তুই ভালো রাখিস। কোনোদিন ভাইয়ার হাত ছাড়িস না। মা খালার গুণ কোনোদিন নিজের মধ্যে আসতে দিস না। তুই জানিস তো, ভাইয়া ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে। আমি জানি তুই ভাইয়াকে ভালোবাসবি, ভালো রাখবি। যত যাই হয়ে যাক, তুই ভাইয়াকে ছাড়ছিস না। একটু থেমে আবার বলে, আমি আগামীকাল হোস্টেলে চলে যাব। কবে বাড়িতে আসবো ঠিক নেই। আবার আসবো কি না তারও ঠিক নেই। ভালো থাকিস আর আমার ভাইয়াকেও ভালো রাখিস। সোহা কিছু বলল না, স্পর্শের মুখের দিকে তাকিয়ে থাকে। স্পর্শের জন্য ওর অনেক মায়া হয়। শোভনের জন্যও হয়। দুই ভাই কত বাজেভাবেই না আঘাত পেয়েছে নিজেদের বাবা মায়ের কাছ থেকে। ওরা দুই ভাই বোনও তো খুব বাজেভাবে আঘাত পেয়েছে। সিয়ামের মুখের দিকে তাকানো যায় না এখনো। এমন একটা পরিবার ওদের কেন হলো? স্পর্শ বসা থেকে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরও একবার বলে, ভাইয়াকে কোনো দিন কষ্ট দিস না। একটু রাগারাগি করলে সহ্য করে নিস। একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। স্পর্শ বেরিয়ে যায় রুম থেকে। সোহা আগের মতোই বসে রইল। স্পর্শ নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। অবাধ্য চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু করে। ভালোবাসা হারিয়ে ফেলার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নিজের বাবা মায়ের আসল রূপ জানার পর, আর বড় ভাইয়ের জন্য। এই দুনিয়ার মানুষ এত স্বার্থপর কেন হয়? অন্যের ভালো থাকা আর সুখ কেন কেড়ে নেয়? রাত ৯টার পর অনিমা চৌধুরী সোহার রুমে প্রবেশ করেন। এতক্ষণ রান্নাঘরে ছিলেন জ্বর নিয়ে। অনেকক্ষণ ধরে মেয়ের সঙ্গে কথা বলার জন্য ছটফট করছিলেন, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না। সোহা ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে শুয়ে আছে উল্টো ফিরে। দুপুরে হালকা খেয়েছিল, এখন আর খেতে ইচ্ছে করছে না। সোহা। মায়ের ডাকে শুনে বুক আরও ভারী হয়ে আসে সোহার। মায়ের দিকে না তাকিয়ে আগের মতোই শুয়ে রইল নিশ্চুপ হয়ে। অনিমা চৌধুরী বিছানায় বসে সোহার গায়ের উপর থেকে ব্ল্যাঙ্কেট টেনে সরিয়ে দেন। গায়ে ধাক্কা দিয়ে বলেন, সোহা ঘুমিয়ে পড়েছিস? ওঠ, কথা আছে তোর সঙ্গে। ভালো লাগছে না, যাও এখান থেকে। কিভাবে কথা বলছিস তুই আমার সঙ্গে? আমি তোর মা হই। ভালো লাগছে না আমার, ডিস্টার্ব করবে না। তুই ওঠ আগে, দরকারি কথা আছে তোর সঙ্গে।
সোহাকে শুয়ে থাকতে দেয় না অনিমা চৌধুরী, টেনে তুলে জোর করে বসিয়ে দেন। সোহা মায়ের মুখের দিকে তাকায় না, নিচের দিকে দৃষ্টি রেখে মায়ের হাত সরিয়ে দেয় গা থেকে। বলো কি বলবে? শোভন তোকে ডিভোর্স দিতে চায়, হ্যাঁ, তাহলে দিয়ে দেয়। সোহা মুখ তুলে তাকায় মায়ের মুখের দিকে। অনিমা চৌধুরীকে চেনাই যাচ্ছে না এখন, চেহারা পুরোপুরি বদলে গেছে। তুই শোভনকে ডিভোর্স দিয়ে দে, ওই পাগলের সঙ্গে তোর সংসার করতে হবে না। শোভনকে ডিভোর্স দিয়ে স্পর্শকে বিয়ে করে নে। তুমি পাগল হয়ে গেছো? বড় ভাইকে ডিভোর্স দিয়ে আমি ছোট ভাইকে বিয়ে করব? সমস্যা কি? স্পর্শ তো তোকে ভালোবাসে, ও অবশ্যই তোকে বিয়ে করবে। আমি বিয়ে করতে চাই না। কেন? তুই তো ভালোবাসিস স্পর্শকে। ভালোবাসি না, যাও এখান থেকে। তুই কি শ্রবণের সঙ্গেই সংসার করতে চাইছিস? হ্যাঁ। ওই পাগলের সঙ্গে তুই জীবনেও ভালো থাকবি না সোহা। ও যখন ডিভোর্স দিতে চাইছে তুইও ডিভোর্স নিয়ে নে। স্পর্শকে বিয়ে না করলে অন্য ছেলেকে করবি। দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছে? তুই দেখতে সুন্দর, বাবা মায়ের টাকা পয়সা আছে, তোর পিছনে ছেলেদের লাইন পড়ে যাবে। চুপ করো। সোহার গলার স্বরে একটু ভয়ের মিশ্রণ আছে, চোখে মুখে ভয় ছড়িয়ে পড়েছে। অনিমা চৌধুরী না থেমে বলেন, কেন চুপ করব? শোভন বাড়ির সকলের সামনে তোর সঙ্গে যা ইচ্ছে তাই ব্যবহার করে, আড়ালেও করে নিশ্চয়ই। ওর মাথায় তার তুর সব ছেঁড়া, পাগল হয়ে তোকে মেরে ফেলবে। মরার জন্য কেন একটা পাগলের সঙ্গে থাক। পুরো কথা শেষ করার আগে সোহা কিছুটা রাগী স্বরে বলে, চুপ করতে বলেছি, চুপ করো। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমার। অনেক ভেবে ফেলেছো। আমাকে জন্ম না দিলেও পারতে। জন্ম যখন দিয়েই ফেলেছো তখন জন্মের পর বিষ খাইয়ে মেরে ফেললেও ভালো একটা কাজ করতে জীবনে। তুই ওই পাগলের জন্য আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? মরতে না চাইলে মুখটা বন্ধ করে রাখো একটু। সোহার চাপা স্বরে বলা কথাগুলো শুনতে পেলেও বুঝতে পারেন না কথার মানে। এমন কথা কেন বলল? সোহার দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকাতেই দেখেন শ্রবণ দাঁড়িয়ে আছে অগ্নমূর্তি রূপ ধারণ করে। ওকে এই অবস্থায় এখানে দেখে গলা শুকিয়ে যায় অনিমা চৌধুরীর। এই ছেলে এখানে আসলো কখন? ওনার সব কথা শুনেছে? যদি শুনে থাকে তাহলে আজ ওনাকে কেউ বাঁচাতে পারবে না ওর হাত থেকে। শোভন ধীর পায়ে ভেতরে প্রবেশ করে, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজে। ভয়ে অনিমা চৌধুরী বিছানার অপর পাশে চলে গেছেন। শোভন বিছানার কাছে এসে দাঁড়ায়। সোহা দ্রুত নেমে আসে বিছানা থেকে, ভয় ভয়ে কম্পিত স্বরে বলে, কিছু বলবেন? হ্যাঁ, ওই কুত্তার বাচ্চার জিহ্বা টেনে ছিঁড়ব। সোহা মায়ের দিকে তাকায়, ভয়ে ওনার মুখের রং আরও পাল্টে গেছে। কুত্তার বাচ্চা, মেয়েকে নিজের মতো 12 ভাতারি বানাতে চাইছিস? সোহার কান ঝাঝা করে ওঠে শ্রবণের কথা শুনে। ভয়ে কিছু বলতেও পারছে না বেচারি। শ্রবণ সোহার মুখের দিকে তাকায়, খপ করে গলা চেপে বলে, এখনও ডিভোর্স দিইনি, তার আগে নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর প্ল্যান করছিস মায়ের সঙ্গে? সোহা শোভনের হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করে দুদিকে মাথা নাড়ায়। শোভন গলা ছেড়ে দেয়। অনিমা চৌধুরী তাকিয়ে বজ্র কণ্ঠে বলে, কুত্তার বাচ্চা, তোকে কাজ করতে বলেছি, তুই এখানে বসে কি করছিস? মেয়ের পেছনে ছেলেদের লাইন লাগিয়ে মেয়েকে ব্যবসায়ী বানানোর প্ল্যান করছিস? শোভনের কথা শুনে কেঁদে ফেলে সোহা। কান্না করতে করতে বলে, প্লিজ চুপ করো তুমি। কেন চুপ করব? তোরা করলে দোষ নেই, আর আমি বললেই দোষ? তুমি এসব কথা কেন বলছো? তোরা যা বলছিলি আমি তো সেটাই বলছি। আমার কানে কোনো সমস্যা নেই, স্পষ্ট শুনতে পাই আমি। শুনেছি তো কি প্ল্যান করছিলি দুজনে মিলে। আমাকে তোদের পাগল মনে হয়? আমি পাগল? ওই কুত্তার বাচ্চা নষ্টা মহিলা আমি পাগল? আমার মাথার তার ছেঁড়া? নিজের মতো নষ্টা বানাবি মেয়েকে? তোর মা এক নষ্টা, তোদের দুই বোনকেও বানিয়েছে নষ্টা। এখন তুই তোর মেয়েকেও নষ্টা বানাবি। কথা বলছিস না কেন? ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর দেব না। তোর মেয়ে মরার আগে আমার কাছ থেকে মুক্তি পাবে না। তোর মেয়ের জীবন দেখ শুধু কিভাবে জাহান্নাম বানাই আমি। এই নষ্টার বাচ্চা, আয় আমার সাথে। সোহার হাত চেপে ধরে দরজার দিকে পা বাড়ায়। সোহা পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে অভিমান ভরা সুরে বলে, তোমাকে আমি জীবনেও মাপ করব না। শোভন সোহাকে টেনে নিয়ে নিজের রুমে ফিরে আসে। রুমের ভেতরে এসে সোহার হাত ছেড়ে দিয়ে দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। ঘুরে দাঁড়াতেই ভয়ে পিছিয়ে যেতে শুরু করে সোহা। বল, কি কি প্ল্যান করলি ওই নষ্টার সাথে? কোনো প্ল্যান করিনি। নিজের পেছনে ছেলেদের লাইন লাগাবি? না না না। তোকে ডিভোর্স দিয়েছি এখনো? না। ভয় পেছাতে পেছাতে দেয়ালের সঙ্গে ঠেকে গেছে সোহা। শ্রবণ এসে ওর সামনে দাঁড়ায়।
দুজনের মাঝখানে এক হাত দূরত্ব। শ্রবণের ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে, চোখ দুটো ভয়ঙ্কর দেখাচ্ছে, চোখে মুখে স্পষ্ট হিংসতা প্রকাশ পাচ্ছে। ভীষণ রেগে আছে বোঝাই যাচ্ছে। আমার কাছ থেকে এখনো ডিভোর্স পাসনি। তুই এখনো আমার বউ। তুই আমার বউ থাকা অবস্থায় নিজের পেছনে ছেলেদের লাইন লাগানোর চিন্তা কিভাবে করলি? তো তুমি আমাকে ভুল বুঝছো। তুমি পুরো কথা শোনোনি বোধহয়। আমি কিছু বলিনি এমন। শ্রবণ ঠাস করে একটা চর বসিয়ে দেয় গালে। সোহার মাথা একদিকে হেলে পড়েছে। শ্রবণ চিৎকার করে বলে, কুত্তার বাচ্চা, কি শুনিনি? আর কি শোনাতে চাইছিস? ডিভোর্স দিতে চেয়েছি বলে রং লেগেছে মনে? সোহা কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়িয়ে বলে, আমি বলিনি কিচ্ছু, আম্মু বলেছে। স্পর্শকে ভালোবাসিস? দুদিকে মাথা নাড়ে সোহা। সেদিন তো বললি ভালোবাসিস। বা বাসি না। কেন? এই স্পর্শ ভাইয়া আমার জন্য হারাম। আমি ভালোবাসি না ভাইয়াকে। আমি কিছু বলিনি। সব কিছু আম্মু নিজে থেকেই বলেছে। আমি কোনো ছেলের কাছে যাব না। কান্নার কারণে সোহার কথাগুলো একটাও স্পষ্ট হয় না, তবে শ্রবণ বুঝতে পেরেছে। সোহা কাঁদতে কাঁদতে বসে পড়েছে নিচে। ভয়ে পুরো শরীর কাঁপছে। শ্রবণ কি এখন আরো মারবে ওকে? ও তো এমন কিছু বলেনি, সব কিছু তোর মাই বলল। বারবার নিষেধ করলো তবুও বলল। শ্রবণ সরে যায় সোহার সামনে থেকে। রাগে মাথা ফেটে যাচ্ছে। সব কথা না শুনলেও শেষের কথাগুলো স্পষ্টই শুনতে পেয়েছে। বিশেষ করে অনিমা চৌধুরীর কথাগুলো। সোহার পেছনে ছেলেদের লাইন পড়ে যাবে, এই কথাগুলো শোনার পরই ওর মস্তিষ্ক অন্য কথা আর শুনছিল না। বারবার একই কথা রিপিট হচ্ছিল। সোহাকে সোহা ওকে দেখেই ওর মাকে চুপ করতে বলেছিল। শোভন বিছানায় বসে পড়ে, মাথার ভিতর দপদপ করছে। অনিমা চৌধুরীর কথাগুলো কানে বাজছে এখনো, মস্তিষ্ক টকবক করে ফুটছে। লাইটার খুঁজে পাচ্ছিল না। সোহা হয়তো সরিয়ে রেখেছে। সোহার রুমে গিয়েছিল লাইটারের কথা জিজ্ঞেস করতে। গিয়ে তো আগুন জ্বালানোর জন্য লাইটারের প্রয়োজন হয়নি। অনিমা চৌধুরীর কথা শুনে আগুন ধরে গেছে মাথায়। সোহার দিকে তাকায় আবার। সোহা ভয়ে দৃষ্টি সরিয়ে নেয়। এতক্ষণ শোভনের দিকে তাকিয়েছিল। নষ্টা ডাইনির বাচ্চা, লাইটারটা কোথায় রেখেছিস? সোহা নিচ থেকে উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে লাইটার বের করে নিয়ে আসে। কম্পিত হাতে লাইটার বাড়িয়ে দেয় শোভনের দিকে। ঝড়ের সময় গাছের ডাল যেভাবে কাঁপে, সোহার হাতটাও ঠিক সেইভাবেই কাঁপছে। শ্রবণ সোহার হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। লাইটারটা হাতে নিয়ে সোহাকে টেনে আনে নিজের আরও কাছে, চোয়াল চেপে ধরে বলে, তোর মা তোর পেছনে ছেলেদের লাইন লাগাবে তাই না? এটা দিয়ে তোর এই বিউটিফুল চেহারা এমন অবস্থা করব এখন যে কোনো ছেলে পেছনে লাইন তো দূরে থাক, মনের ভুলেও তোর দিকে তাকাবে না। শোভনের কথা শুনে ভয়ে আতকে পিছিয়ে যেতে চায় সোহা, কিন্তু শোভন চেপে ধরে রাখায় যেতে পারে না। শ্রবণ লাইটার জ্বালিয়ে সোহার মুখের দিকে এগিয়ে নিয়ে আসে। সোহা দুই হাতে মুখ ঢেকে কেঁদে ওঠে আবার। হাত সরা বলছি। না না, এমন করো না তুমি। আমি কোনো দিন কোনো ছেলের সামনে যাব না। যাওয়ার মতো অবস্থায় থাকলে না যাবি? হাত সরা বলছি, নয়তো তোর চুলে আগুন লাগিয়ে দেব। এমনিতেই মাথায় আগুন ধরে আছে। 10টা ডাইনির বাচ্চা, হাত সরা। ভাইয়া, এটা সরাও, আগুন লেগে যাবে। লাগাতেই তো চাইছি। ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দাও। আর জীবনেও এমন ভুল হবে না। শুধু এবারের মতো মাফ করে দাও। শোভন হাতের লাইটার নিভিয়ে রেখে দেয় পাশে। সোহাকে ঝাড়া দিয়ে ছেড়ে ধমক দিয়ে বলে, যা আমার রুম থেকে আর চোখের সামনে থেকে। তোদের ছায়া দেখা মানেও নিজের দৃষ্টি নষ্ট করা। সোহা ঘুরে দাঁড়াতেই শোভন আবার বলে, এই দাঁড়া, তুই যাবি না এই রুমের বাইরে। বাইরে গেলে দেখা যাবে তোর নষ্টা মা তোকে কোনো লোকের বিছানায় শুইয়ে দিয়েছে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকে সোহা। শোভনকে কিছু বলার মতো সাহস ওর নেই। শোভন আবার বলে, আজকের পর থেকে ওই অনিমা কুত্তার বাচ্চার সাথে কথা বলতে পারবি না। ভয়ে মাথা নাড়ায় শোভনের কথার তালে। কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাতে পারবি না। মাথা নাড়ে সোহা। যা ঘুমা। সোহা চুপচাপ বিছানায় উঠে শুয়ে পড়ে কিনারা ঘেঁষে। শোভন আগের মতোই বসে রইল। রাগে মাথা ফেটে যাচ্ছে। অনিমা চৌধুরীর বলা কথাগুলো কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না। প্রায় ঘন্টাখানিক সময় পেরিয়ে গেছে। সোহা চুপচাপ একইভাবে শুয়ে আছে। শ্রবণ আগের মতোই বসে আছে। দরজা ধাক্কানোর শব্দে দরজার দিকে তাকায় শ্রবণ। সোহা নিজেও ঘাড় ঘুরিয়ে তাকায় দরজার দিকে। একটু পরে সামাদ চৌধুরীর গলার স্বর ভেসে আসে। উনি শ্রবণের নাম ধরে ডাকছেন।
শোভন বসা থেকে উঠে দরজার কাছে এসে দরজা খুলে দেয়। ডাকছো কেন? খাবে না? নিচে চলো। খাবো না, তুমি খেয়ে শুয়ে পড়ো। খাবে না কেন? ওষুধ খেতে হবে তো, চলো। ওই নষ্টাদের হাতের খাবার খাবো না আমি। তাহলে মেয়েদের বের করে দিলে কেন? আমি খাবো না দাদা ভাই, তুমি খেয়ে বিশ্রাম নাও। খাবার না খেয়ে ওষুধ খাবে, অসুস্থ হয়ে পড়বে আবার। এতকাল যখন মরিনি তখন আজকেও মরবো না। সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছো, এখন খেয়ে বিশ্রাম নাও। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে বলি? দাদা ভাই বলছি তো খাবো না, যাও। সোহাও তো খায়নি, ওকে আসতে বলো। একদিন না খেয়ে থাকলে মরবে না, যাও। দরজা লাগিয়ে দেয় শোভন। সামাদ চৌধুরী হতাশ হয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকেন। লম্বা শ্বাস টেনে নিয়ে গলা ছেড়ে বলেন, শ্রবণ, ওষুধগুলো খেয়ে নিও। শোভন ধীর পায়ে হেঁটে শোভন ধীর পায়ে হেঁটে বিছানায় এসে বসে আবার। মাথা ব্যথা বাড়ছে ধীরে ধীরে। ওই দুইজনের হাতের রান্না তো জীবনেও খাবে না, বাইরের খাবারও খেতে ইচ্ছে করছে না। লম্বা হয়ে শুয়ে পড়ে শোভন। কয়েক মিনিট পেরিয়ে যায়। সোহা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে শোভনের দিকে তাকায়। শোভন চোখ বন্ধ করে আছে। শুকনো ঢোক গেলে ভয়ে ভয়ে ডাকে, বাবা ভাইয়া। শোভন চোখ মেলে সোহার দিকে তাকায়। শোভনের লাল টকটকে চোখ জোড়া দেখে ভয়ে গলা আরো শুকিয়ে যায়। এমনভাবে তাকিয়ে আছে যেন ওকে এখনোই চোখের আগুনে ভস্ম করে দেবে। সোহা নিজের ভয়কে ধামাচাপা দিয়ে কম্পিত স্বরে বলে, ওষুধ খেলে না? শোভন চুপ হয়ে থাকে। ওকে চুপ থাকতে দেখে সোহা মনে একটু সাহস পায়। আবার ঢোক গিলে বলে, ওষুধ খেয়ে ঘুমাও। কিরে, তুই বইয়ের মতো কথা বলছিস কেন? শোভনের গম্ভীর স্বর সোহার বুক কাঁপুনি বাড়িয়ে দেয়। কম্পিত স্বরে বলে, না মানে, দাদাভাই বলেছিল ওই। দাদাভাই কি বলেছিল? ও ও ও ওষুধ খেয়ে ঘুমাও, ঘুমা। শোভনের হঠাৎ ধমকে অনেক জোরেই কেঁপে ওঠে সোহা। উল্টো ফিরে আর তাকায় না শোভনের দিকে। দাদা বারবার ওকে বলেছিল শোভন ওষুধ না খেলে সোহা যেন বলে বলে খাওয়ায়। সোহা আরেকবার ওষুধ খাওয়ার কথা বললেই শোভন ওষুধ না খেয়ে ওকেই কাঁচা চিবিয়ে খাবে। কারো ফোঁপানোর শব্দে ঘুম ভাঙে সোহার। ঘুমে ব্যাঘাত ঘটায়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছে। পর মুহূর্তেই হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসে। রুম ঘুটঘুটে অন্ধকার ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারের মাঝে এদিক ওদিক তাকায় ঘাড় ঘুরিয়ে। ফোঁপানোর শব্দ ওর পাশ থেকেই আসছে। শোভন কাঁদছে, কিন্তু কেন কাঁদছে? তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। অনুমান করে অন্ধকার হাতড়ে রুমের লাইট অন করে। বিছানার দিকে তাকিয়ে দেখে শোভন উপর হয়ে বালিশে মুখ গুজে ফোপাচ্ছে। শ্রবণের ধমক খাওয়ার পর আর কোনো দিকে তাকায়নি সোহা। চোখ বন্ধ করে শুয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে গিয়েছিল। ভয়ে ভয়ে শোভনের কাছে এগিয়ে এসে ডাকে, ভাইয়া, ভাইয়া কি হয়েছে তোমার? শোভন কিছু বলে না, তবে ওর ফোঁপানোর শব্দ কমে এসেছে। ঠিক আছো? কি হয়েছে তোমার ভাইয়া? শোভন এবারেও কিছু বলে না। সোহা ভাবছে ঘুমের ঘোরে কাঁদছে। সেজন্য মনে সাহস জুগিয়ে শোভনের গায়ে মৃদু ধাক্কা দিয়ে ডাকে আবার। গায়ে হাত দেওয়ায় শোভন ভীষণ রেগে যায়। ডান হাতের এক থাবায় সোহাকে ছিটকে ফেলে দেয় নিচে। জড়ানো গলায় বলে, দূরে থাক আমার কাছ থেকে, ভুলেও আমার গায়ে তোর নোংরা হাত ছোঁয়াবি না। পড়ে গিয়ে ব্যথা পেয়েছে সোহা। বিছানার দিকে তাকিয়ে সোজা হয়ে বসে। শ্রবণ এখনো বালিশে মুখ গুজে আছে। শ্রবণ কেন কাঁদছে সোহা বুঝতে পারছে না। ও কি ঘুমায়নি? সারা রাত ধরে জেগে আছে। ভয়ে আর কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না। শোভন কিছু সময় নিশ্চুপ থাকলে আবারও ফুপিয়ে ওঠে। ফোপানোর কারণে পুরো শরীর কেঁপে কেঁপে উঠছে। শোভন রাতে ওষুধ খায়নি মনে পড়ে সোহার। ওষুধ না খাওয়ার কারণে কি এমন করছে? হতে পারে। বসা থেকে উঠে ভয়ে ভয়ে আবার এগিয়ে আসে শোভনের দিকে। কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায় যেন আবার ফেলে দিতে না পারে। কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? শোভন মুখ তুলে সোহার দিকে তাকায় ঘাড় ঘুরিয়ে। ওর চোখজোড়া দেখে সোহার আত্মা কেঁপে ওঠে। চোখজোড়া পানির বদলে যেন রক্ত টইটুম্বুর হয়ে আছে। ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে যায়। মানুষ কম, অন্য কিছু মনে হয় শ্রবণকে। শোয়া থেকে উঠে বসতে গিয়ে পড়ে যেতে নেয়। দ্রুত নিজেকে সামলে নিয়ে কোনো রকমে উঠে বসে। মাথায় এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে যে সব কিছু ঘোলা ঘোলা দেখছে। ঘুম আসছে না। বারবার মা আর বোনের কথা মনে পড়ছে। অদ্ভুত সব হ্যালুসিনেশন করছে। জেগে থেকেও স্বপ্নে দেখছিল ওর মা বোনের ওর সামনে খুন করা হচ্ছে নৃশংসভাবে। আরও কত কিছুই যে চোখে ভাসছিল।
মা বোনের কথা স্মরণ করে আজকে আর নিজেকে সামলাতে পারছিল না। ফুপিয়ে কেঁদে উঠছে নিজের অজান্তেই। মাথার যন্ত্রণায় পাগলের মতো লাগছে এখন। রাতে ওষুধ না খেয়ে অনেক বড় ভুল করেছে। এখন নিজের মাথা নিজেরই ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে। শ্রবণ বসা থেকে উঠে দাঁড়ায়, সোয়া ভয়ে ভয়ে সরে যায় সামনে থেকে। শ্রবণ সোজা ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। ড্রেসিং টেবিলের উপরেই ওষুধগুলো রেখেছিল। ওষুধ বের করে খুলতে শুরু করে। সোহা তাকিয়ে আছে শ্রবণের দিকেই। শ্রবণ স্লিপিং ফিল পুরো কয়েক পাতা খুলে ফেলেছে। সবগুলো হাতের মুঠোয় নিয়ে সেন্টার টেবিলের সামনে এসে দাঁড়ায়। পানির গ্লাস হাতে নিয়ে ওষুধগুলো খেতে গেলেই সোহা দৌড়ে এসে শোভনের হাত থেকে ঝাড়া দিয়ে ওষুধগুলো ফেলে দেয়। ভয়াত্ম কণ্ঠে বলে, এসব কি করছো? এতগুলো ঘুমের ওষুধ কেন খেতে চাইছো? শোভন নিভু নিভু দৃষ্টিতে সোহার দিকে তাকিয়ে বলে, ঘুমোবো। আমার ঘুম আসছে না। আমি অনেক কাল ধরে ভালোভাবে ঘুমাতে পারিনি। আজকে সবগুলো ঘুমের ওষুধ খেয়ে মহাকালের ঘুম ঘুমোবো। কোথায় ফেললি? সবগুলো খুঁজে দে দ্রুত। কী সব বলছো? ডাক্তার তো একটা খেতে বলে। আমি সবগুলো খাবো। ওষুধ খুঁজে দে, নয়তো আমার যন্ত্রণা কমিয়ে দে। মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বুকে ব্যথা করছে, সব জায়গায় ব্যথা করছে। চলবে ইনশাআল্লাহ।